শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বাংলা বিষয়ে মাস্টার্সে পড়ছো, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সিলেবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসটি রয়েছে। তোমাদের প্রথম কাজ, আমি আগের ক্লাসগুলোতেও বলি, আজকেও বলছি, সবচেয়ে ভালো তোমরা যদি নিজেরা উপন্যাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে ফেলো। নিজেরা পড়ার পরে তোমাদের মনের ভেতরে যে অনুভূতি জাগে, যে চিন্তা চেতনার ধারা প্রবাহিত হয়, সেটি যদি তোমরা রবীন্দ্রনাথ যে সনে উপন্যাস লিখেছেন সেই সময়ের সাথে আর বর্তমান সময়ের সাথে একটু মিলিয়ে দেখো, তাহলে অনেক কিছুই তোমাদের সাথে খোলাসা হয়ে যাওয়ার কথা। শিক্ষার্থী বন্ধুরা, রবীন্দ্রনাথ 1929 সনে যোগাযোগ উপন্যাসটি লিখেছেন। এই লেখাটি যখন বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হচ্ছিল, তখন তিনি এর নাম দিয়েছিলেন তিন পুরুষ। পরে নামটি রবীন্দ্রনাথ পরিবর্তন করে রাখেন যোগাযোগ। সেদিকে আমরা না যাই, আমি যে বিষয়টি বলছিলাম, এই উপন্যাসে কি ঘটে, যোগাযোগ উপন্যাসে কি ঘটেছে, আমি তোমাদের কেন বলেছি নিজেরা ভালো করে পড়বে, এই কথাগুলোর উত্তর এটি দাঁড়াবে। উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। উপন্যাসের লেখক মানুষের জীবনের যে বাস্তবতা সেটি তুলে ধরেন। সাধারণত উপন্যাসে কল্পনা এবং আবেগের আশ্রয় কম নেওয়া হয়ে থাকে। আমরা জানি, মধ্যযুগের বাংলা সাহিত্যই নয়, শুধু পৃথিবীর অধিকাংশ ভাষারই সাহিত্য ছিল দেবদেবী নির্ভর, স্রষ্টা নির্ভর। অর্থাৎ মধ্যযুগের সাহিত্যের কেন্দ্রবিন্দুতে মানুষ ছিল না, ছিল মানুষের কল্পনাজাত স্রষ্টারা, দেবদেবীরা। কিন্তু শিল্প বিপ্লবের পরে যখন মানুষ ধীরে ধীরে আরো ক্ষমতাসীন হয়ে উঠল, মানুষের সমাজ ধীরে ধীরে যখন আরো সুসংবদ্ধ হওয়া শুরু করলো, মানুষের হাতে যখন বিপুল পরিমাণে টাকা আসতে শুরু করলো, এমনকি মানুষ যন্ত্রের মালিক হওয়া শুরু করলো, অর্থাৎ প্রকৃতির উপর যখন মানুষ পুরোদমে আধিপত্য বিস্তার করা শুরু করলো, ঠিক সেই সময় থেকে এই পৃথিবীতে সমাজে মানুষের যে আধিপত্য আমরা দেখতে পাই, উপন্যাসের ক্ষেত্রেও আর দেবদেবী বা স্রষ্টা নয়, উপন্যাস হলো মানুষের আধিপত্য। উপন্যাসে আলোচিত হয় মানুষের মন, মানুষের বাস্তবতা। হ্যাঁ, উপন্যাসে শুধুই যে একদম সাদামাটা নির্মোহ বাস্তবতা থাকবে তা না, যেহেতু মানুষের মনোজগৎ, মানুষের চিন্তা চেতনা, দেবদেবী রয়ে গিয়েছে, অলৌকিকতা রয়ে গেছে, নানা সংস্কার রয়ে গিয়েছে, এর ফলে উপন্যাসেরও প্রধান বিষয় যে মানুষ, সেই উপন্যাসেও এই স্রষ্টার আধিপত্য, অলৌকিকতার আধিপত্য, মানুষের নানা সংস্কার, এগুলো উপন্যাসেও চলে আসে। মানুষের মনোজগতে আছে বলে উপন্যাসে আসে। কিন্তু তবুও উপন্যাসের প্রধান
চরিত্র কিন্তু মানুষ, দেবদেবতা নয়, স্রষ্টা নয়। মানুষ, মানুষের মনোজগৎ, মানুষের জীবনের নানা টানাপোড়েন, নিঃসঙ্গতা বোধ, মানুষের নানা উপলব্ধি, নরনারীর দ্বন্দ্ব, সেই বিষয়গুলোই উপন্যাসে উঠে আসে। শিক্ষার্থী বন্ধুরা, রবীন্দ্রনাথ 1929 সালে যখন যোগাযোগ উপন্যাস লেখেন, আমরা জানি সেই সময়টাতে আমরা ব্রিটিশদের অধীনে, আমরা উপনিবেশের একটি অংশ। সেই ব্রিটিশ শাসকদের অধীনে আমাদের যে জমিদারগণ ছিলেন, সেই জমিদারদের অধীনে, জমিদারের অত্যাচারে আমাদের কৃষক, মধ্যবিত্ত নির্যাতিত হতে, নিপীড়িত ছিল। অর্থাৎ কারুরই স্বাধীনভাবে বেঁচে থাকার মতো জীবন ছিল না। কারণ আমরা ব্রিটিশ উপনিবেশের অধীন, এরপর আবার জমিদারদের অধীন, শাসকদের অধীন। কিন্তু সেই অধীনস্থ একটি সমাজের তলানিতে যারা বাস করত, শিক্ষার্থী বন্ধুরা, তারা হলো নারী। সে ব্রিটিশদের অধীনে জমিদার, জমিদারদের অধীনে কৃষক, শ্রমিক সহ আরো নানা শ্রেণীর মানুষ। আর এই সকলের অধীনে যেন পরিচালিত হয় সে সময়ে নারীরা। যোগাযোগ উপন্যাসেও আমরা সচেতনভাবে খেয়াল করলে দেখব, এখানে যে নানা চরিত্র আছে, এখানে যে মানুষের দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের, সেই টানাপোড়েনের সবার নিচে অবস্থান করছে নারী। আমরা সংক্ষেপে যদি উপন্যাসের কাহিনীর দিকে দৃষ্টি দেই, সেখানে দেখব দুই জমিদার পরিবারের যে স্নায়ুযুদ্ধ, যে ব্যক্তিগত দ্বন্দ্ব, একটি হলো ঘোষাল পরিবার, আরেকটি চাটুজ্জে পরিবার। দুই পরিবারই জমিদার পরিবার, তাদের জমি জমা আছে, লোকবল আছে, তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের যে প্রতিযোগিতা সেটি সবসময় রয়েছে। সেই প্রতিযোগিতা স্নায়ুযুদ্ধ থেকে মাঝে মধ্যে সরাসরি যুদ্ধে রূপ নেয়। সেই যুদ্ধের মীমাংসার জন্য আইন আদালতের কাছে যেতে হয়, এরকম নানা কিছুই তাদের মধ্যে চলতেছিল। এরকম একটি অবস্থায় ঘোষাল পরিবার একবার পুজোর সময় তাদের যে মূর্তিগুলো বানিয়েছিল, সেগুলো ছিল অন্যান্য বারের চেয়ে আরো বেশি লম্বা, প্রায় 2 হাত লম্বা। হ্যাঁ, তাদের পরিকল্পনা ছিল তারা চাটুজ্য পরিবারের প্রতিমার চেয়ে তাদের প্রতিমাগুলোকে আরো উঁচু করে তৈরি করবে। এখন চাটুজ্য জমিদার পরিবার কি করবে? তারা ভাবলো ঘোষাল পরিবারের উঁচু করে তৈরি করা প্রতিমা তারা যখন বিসর্জন দিতে যাবে তখন আমরা আটকিয়ে দেব। কিভাবে আটকিব? তারা 2-3 হাত লম্বা করে তরুণ বা গেট এমন ভাবে তৈরি করলো যেন ঘোষাল পরিবারের প্রতিমা সেই গেটের নিচ দিয়ে না যেতে পারে। যেই কথা সেই কাজ। ঘোষাল পরিবারের প্রতিমা বিসর্জনের সময় চাটুজ্য পরিবার তাদের তরুণ বা গেট এমন ভাবে লম্বা করে তৈরি করেছে, সেখানে আটকে গেল। নিয়ে দুই পক্ষের মধ্যে যুদ্ধ, মারামারি, আইন আদালত, সবকিছুর ফলে সাময়িকভাবে চাটুজ্য পরিবারের জয় হয়, ঘোষাল পরিবারদের গ্রাম ছেড়ে যেতে হয়। এই যে গ্রাম ছেড়ে যাওয়ার যে বেদনা, নিজেদের জমিদারত্ব, নিজেদের নিজেদের অহংকার পতনের যে আক্ষেপ, সেটি ঘোষাল পরিবারের পরবর্তী প্রজন্ম, শুধু একটি প্রজন্ম না, কয়েক প্রজন্ম জুড়ে তারা তাদের মনের মধ্যে এই পরাজয়ের গ্লানি বহন করে।
সেই গ্লানি বহনের শেষ টুকটি আমরা এই উপন্যাসের মধ্যে দেখতে পাই। সেই জায়গায় ঘোষাল পরিবারের পরবর্তী সন্তান মধুসূদন আর চাটুর্য পরিবারের পরবর্তী প্রজন্ম বিপ্রদাস এবং তার বোন কুমুদিনী, এই দুই পরিবারের মধ্যে স্নায়ুযুদ্ধের রেশ, মনস্তাত্ত্বিক যুদ্ধের রেশ, প্রাণীর মধ্যে যে যুদ্ধসুলভ একটি ভাব থাকে তার রেশ যে এখনো কেটে যায়নি। আর সেটি যে বিবাহ, উৎসব, নারী পুরুষের মনস্তত্ত্ব সকল কিছুর মধ্যে এই আধিপত্য বিস্তারের রেশ যে ছড়িয়ে পড়েছে সেটি রবীন্দ্রনাথ যোগাযোগ উপন্যাসে দেখিয়েছে। রবীন্দ্রনাথ দেখিয়েছেন ঘোষাল পরিবারের ছেলে মধুসূদন ব্যবসা বাণিজ্য করে প্রচুর টাকা পয়সা উপার্জন করেছেন। তিনি রাজা উপাধি পেয়েছেন, মহারাজা উপাধি পেয়েছেন ইংরেজ শাসক কর্তৃক। এত কিছু করতে গিয়ে তিনি বিয়ে করতে ভুলে গিয়েছেন, তার বয়স হয়ে গিয়েছে। এক সময় তিনি সিদ্ধান্ত নিলেন অনেক অর্থবিত্ত হয়েছে, এবার তিনি বিয়ে করবেন, এবার তিনি নারীর উপর আধিপত্য ফেলাবেন, এবার তিনি সন্তান জন্মদানের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মকে আরো বিকশিত করবেন। ঘোষাল পরিবারের ভগ্নদশা থেকে যে ছেলেটি শীর্ষস্থানে নিয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, সেই মধুসূদন ভাবল আমি বিয়ে করব ঠিকই, তবে বিয়েটিও হবে প্রতিশোধের মাধ্যম। আমি অবশ্যই বিয়ে করব চাটুর্য পরিবারের কোন মেয়েকে। মেয়ে খুঁজতে খুঁজতে পাওয়া গেল সেই চাটুর্য পরিবারের মেয়ে কুমুদিনীকে, যাকে লেখক গোটা উপন্যাসে অধিকাংশ সময়ই কুমু নামে সম্বোধন করেছেন। আর সেই কুমুদিনীরই বড় ভাই বিপ্রদাস। মধুসূদন সেই পরিবারের মেয়ে কুমুদিনীকে বিয়ে করার প্রস্তাব দেয় ঘটকের মাধ্যমে। বিপ্রদাস শুরুতে রাজি না হলেও, কারণ বিপ্রদাস জানে ঘোষাল পরিবারের মনস্তত্ত্ব সম্পর্কে, অতীত ইতিহাস সম্পর্কে, এই বিয়ের মাধ্যমে যে সেই স্নায়বিক যুদ্ধ আরো সংক্রমিত হবে, আরো ফেটে উঠবে, সেটি আধুনিক মনস্ক বিপ্রদাসের চেতনায় ছিল বলেই সে শুরুর দিকে রাজি হলো না। কিন্তু দৈব চিন্তাক্রমে প্রভাবিত, নিষ্ঠাবান ধর্মের অনুসারী, তার মা কর্তৃক প্রভাবিত নারী 19 বছরের মেয়ে কুমুদিনী ভাবল স্বামী হিসেবে যেই আসুক সে তো স্রষ্টার ইচ্ছে, যেই আসবে তাকে সে বরণ করে নিয়ে নেবে, এখানে তার বাছ বিচারের কিছু নেই। এমনকি কুমুদিনী বেশ কিছু লক্ষণ দেখতে পায় যে তার বাচক কাঁপতে ছিল, অথবা আরো বেশ কিছু দৈব লক্ষণ সে অনুভব করে মধুসূদনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ের আসরেই, বিয়ের আয়োজনেই, বিয়ের উৎসবেই মধুসূদন তার আধিপত্য 16 আনা প্রকাশ করতে থাকে। তার যে টাকা আছে, সে যে এখন অনেক বড় লোক হয়েছে, তার কদর শুধু বাংলাদেশে নয় গোটা ভারতে, তার অধীনে কাজ করে অনেক ইংরেজ। এই বিষয়গুলো চাটুর্য পরিবারের সন্তান বিপ্রদাসকে বুঝিয়ে দিতে হবে যে বিপ্রদাস, তোমরা আমাদেরকে পরাজিত করেছিলে, গ্রাম থেকে তাড়িত করেছিলে, আজ বিপ্রদাস তুমি চাটুর্য পরিবারের ছেলে, তোমরা আজকে ঘোষাল পরিবারের লোকের কাছে ঋণী। আর তোমাদেরই বোন কুমুদিনীকে আমি বিয়ে করে নিয়ে যাচ্ছি, কিন্তু উৎসবে আয়োজনে সবকিছুতেই আমার আধিপত্য। এরকম বেদনা সহ্য করতে না পেরে বিপ্রদাস অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থতাও
অনেকটাই মনস্তাত্ত্বিক, কারণ সে বুঝতে পারে পরাজয়ের গ্লানি অথবা আগেকার তাদের যে অহমিকা সেটা যে আবার আহ, প্রতিশোধ হিসাবে ফিরে আসছে, সেই অহমিকার যে পতন আরো হবে, সেগুলো আধুনিক মনস্ক বিপ্রদাস উপলব্ধি করতে পারে। কুমুদিনী যখন মধুসূদনের পরিবারে যায়, সেখানে গিয়ে সে কোনোভাবেই স্বতঃস্ফূর্তভাবে খাপ খাইয়ে নিতে পারে না, কারণ কুমুদিনীও টের পায় তার স্বামী মধুসূদন বারবার তার পরিবারকে, চাটুর্য পরিবারকে, চাটুর্য জমিদারের কর্তৃত্বকে, আধিপত্যকে বারবার অস্বীকার করছে, অবজ্ঞা করছে। কুমুদিনী তার বাবার বাড়িতে যে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে, ভাইয়ের যে স্নেহ পেয়েছে, ওখানে যে স্বাধীনতা পেয়েছে দাবা খেলার, গান করার, সেই স্বাধীনতাটা সে সম্পূর্ণই হারিয়ে ফেলে তার স্বামীর বাড়িতে এসে। মধুসূদন চিন্তা করেছিল, গোটা পরিবার আমার অধীনে, গোটা ব্যবসা আমার অধীনে, আমার অধীনে হাজার হাজার লোক উঠ বস করে, কত টাকা পয়সা আমার, আমার স্ত্রী কুমুদিনীও আমার আদেশ মেনে নিবে। এখানেই বিপত্তিটা বাজলো। কুমুদিনী কোনোভাবেই সহজ হতে পারছে না, মধুসূদনের সাথে দাম্পত্যের সম্পর্কে সহজে জড়াতে পারছে না। কোথায় যেন সংকট, কোথায় যেন জড়তা। আসলে কুমুদিনীর আসল জড়তা ছিল তার চাটুর্য পরিবারের প্রতি মধুসূদনের যে অবজ্ঞা, ঘৃণা, সেটি কুমুদিনী সহ্য করতে পারে। রবীন্দ্রনাথ দেখিয়েছেন, মেয়েরা বিয়ের মাধ্যমে যতই স্বামীর গৃহে যাক, সে নিজের পরিবারকে কোনো সময় ভুলতে পারে না। নিজের গ্রাম, নিজের বাড়ি, বাবা মা, ভাই, প্রতিবেশী, এমনকি নিজের গ্রামের পথের একটি কুকুর বিড়ালকেও মেয়েরা ভুলতে পারে না তার শ্বশুর বাড়িতে গিয়ে। তার উপর যদি শ্বশুর বাড়ির লোকজন, বিশেষত স্বামী, যদি মেয়ের বাপের বাড়ির লোকজনদেরকে, পিতা মাতাকে যদি প্রতিনিয়ত উঠতে বসতে অবজ্ঞা করে, মেয়ের বাড়ির উপহারকে অবজ্ঞা করে, মেয়ের বাড়ি থেকে পাঠানো কোনো চিঠিকে অবজ্ঞা করে, তাহলে সেই মেয়ে কোনোভাবেই তার স্বামীকে ভালোবাসতে পারে না। এই উপন্যাসও আমরা দেখতে পাচ্ছি, কুমুদিনীকে তার দাদা বিপ্রদার যে আংটি দিয়েছিল, সেটি মধুসূদন ছিনিয়ে নেয়। বিপ্রদার যে চিঠি পাঠাতো কুমুদিনীকে, সেটি সহজেই মধুসূদন কুমুদিনীকে পড়তে দিত না, সে নিজের কাছে রাখতো, নিজে রাখতো। তারপরে কুমুদিনীর বারবার আবেদনের পর, অনুরোধের পরে মধুসূদন কুমুদিনীকে তার দাদার চিঠি পড়তে দিত। এরকম নানা বিষয়ে মধুসূদনের খবরদারি, নাক গলানো আধিপত্যকে কুমুদিনী কোনোভাবেই মেনে নিতে পারেনি। তার বড় ভাই বিপ্রদাসের প্রতি মধুসূদনের অবজ্ঞা কুমুদিনী মানতে পারেনি। এই মানতে পারেনি বলেই সে মধুসূদনকে স্বামী হিসাবে সহজভাবে মেনে নেয়নি, ভালোবাসতে পারেনি। মধুসূদন এক সময় টের পেয়ে যায়, এই কুমুদিনীর সাথে সহজ হওয়ার জন্য আমার এত আধিপত্য, এত ক্ষমতা, এত অর্থবিত্তের মালিক হয়েছে, কিন্তু সামান্য নারী কুমুদিনীকে আমি বসে আনতে পারছি না, এটি মধুসূদন মেনে নিতে পারেনি। সেজন্য সেও ধীরে ধীরে সহজ হয়েছে। সেও খেয়াল করেছে কুমুদিনীর মন পাওয়ার জন্য কুমুদিনীর পরিবারকে ভালোবাসতে হবে, কুমুদিনীর বড় ভাইকে ভালোবাসতে হবে, কুমুদিনী যা চায় সেগুলো করতে হবে। মধুসূদন অনেকটা নমনীয় হয়েছে, কিন্তু মধুসূদন নমনীয় হওয়ার পরে কুমুদিনী যেন আরো বেশি ভয় পেয়ে গিয়েছে, যে আমি যা চাচ্ছি তাই দিচ্ছে, আমি যেভাবে আশা করছি সেভাবেই মধুসূদন মেনে নিচ্ছে। তার মধ্যেও কুমুদিনী অনেক
কিন্তু খুঁজত, প্রশ্ন খুঁজত। সব মিলে যেটা হতো, দাম্পত্য সম্পর্কে মধুসূদনের সাথে কুমুদিনী কোনো সময় সহজ হতে পারত না। এর মূলে রয়েছে একদম বিবাহের প্রথম দিন থেকে তারপরে বেশ কয়েকদিন মধুসূদন যেভাবে কুমুদিনীর ভাইকে অপমান করেছে, কুমুদিনীর বাপের বাড়ির লোকজনকে অপমান করেছে, অবজ্ঞা করেছে, এটা কুমুদিনী মানতে পারেনি। যদিও মধুসূদনের অপর ভাই সহায়তা করেছে কুমুদিনীকে, মধুসূদনের ভাইয়ের স্ত্রী সহযোগিতা করেছে কুমুদিনীকে, কিন্তু সে সকল সহযোগিতাও দাম্পত্য সম্পর্ক সহজ করতে কোনো কাজে আসে নাই। শিক্ষার্থী বন্ধুরা, অবশেষে কুমুদিনী তার ভাই বিপ্রদাসের কাছে চলে যায়, সেখানে গিয়ে আবার সহজ হতে চেষ্টা করে। বিপ্রদাসও তাকে শক্তি যোগায় যে এই সমাজে নারীর অপমানের জন্য নারীরা নিজেরাই দায়ী। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের আশপাশের অনেক কিছুই প্রতিনিয়ত নারীকে অবজ্ঞা করছে, নারীকে ব্যবহার করছে, নারীকে তলানিতে ঠেলে দেওয়ার জন্য যা যা করা দরকার সবই করছে। আমাদের সমাজ, আমাদের ধর্ম, আমাদের পুরুষরা, বিশেষ করে নারীদের অপমানিত হওয়ার পেছনে নারীদেরই যে বেশি ভূমিকা, সে কথাগুলো বিপ্রদাস কুমুদিনীকে খোলাসা করে বলে। এমনকি এটাও বলে, তুই তোর স্বামীর বাড়ি থেকে চাইলে একবারে চলে আসতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমাদের বাড়িতে, তোর বাবার বাড়িতে, তোর ভাইয়ের বাড়িতে তোর অধিকার আছে। কিন্তু এক্ষেত্রেও আমরা দেখতে পাই কুমুদিনী একদিকে ভাইকে অবলম্বন করছে, আরেকদিকে তার অবলম্বন স্বামী। কিন্তু সে নিজে কিন্তু তেমন কিছু হয়ে উঠতে পারছে না। যদিও তার দেবর নবীনের স্ত্রী বারবার তাকে বলেছে, নারীদের স্বামী প্রিয় না হলেও সংসারকে অবলম্বন করে বাঁচতে হয়, সন্তানকে অবলম্বন করে বাঁচতে হয়। কুমুদিনী যদিও সেদিকে চিন্তাই করতে পারেনি। সে ভেবেছে, আমি সংসারকে আপন করবো, স্বামী আপন হবে না, স্বামীর সাথে সহজ হতে পারবো না। এটা কুমুদিনী মেনে নিতে পারেনি। যা হোক, অবশেষে মধুসূদন বারবার চেয়েছে কুমুদিনীকে ফিরিয়ে নিতে, কুমুদিনী রাজি হয়নি। বিপ্রদাস, কুমুদিনী, মধুসূদনের ভাই নবীন, তার স্ত্রী, আবার অনেক দিক দিয়ে শ্যামা সুন্দরী, সেও কুমুদিনীর যা। বিধবা শ্যামা সুন্দরী ধীরে ধীরে চেষ্টা করেছে মধুসূদনের সাথে ঘনিষ্ঠ হতে। এক ধরনের শারীরিক সম্পর্কের জন্য সে মধুসূদনকে বারবার প্ররোচিত করেছে, কারণ শ্যামা সুন্দরীর ভেতরে অবদমিত যৌন ক্ষুধা রয়ে গিয়েছে। আর মধুসূদন যখন দেখলো কুমুদিনীকে সে তার যৌনসঙ্গী হিসেবে কখনোই স্বাভাবিকভাবে পাচ্ছে না, এক ধরনের নানা তোলাচলতা, রহস্য সবসময় কুমুদিনী নিজের দিকে ঘিরেই রাখত, সেজন্য মধুসূদন বিয়ের পরে শ্যামা সুন্দরীর প্রতি আকৃষ্ট হয়, এমনকি তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সে বিষয়গুলো আমরা উপন্যাসে দেখতে পাই। কিন্তু অবশেষে কুমুদিনী, বিপ্রদাস যখন সিদ্ধান্ত নিয়েই নিল যে সে আর মধুসূদনের কাছে ফিরে যাবে না, সেই সময় একটি নাটকীয় মোড় নিল উপন্যাসের শেষের দিকে। সে সময় আবিষ্কৃত হল কুমুদিনী গর্ভবতী, তার পেটে মধুসূদনের সন্তান। এইটা যখন আবিষ্কৃত হলো, সে সময় অনেকেই বোঝানো শুরু করলো, এবার তোমাকে ফিরে যেতে হবে। কুমুদিনীও বোঝা শুরু করলো। এমনকি যে মধুসূদন, যার অনেক রাগ হয়েছিল, অনেক রাগ করে গিয়েছিল কুমুদিনীর উপর, বিপ্রদাসের উপর, সে প্রতিশোধ নেওয়ার জন্য আইন আদালতেরও দ্বারস্থ হচ্ছিল, সেই মধুসূদনও কিছুটা নমনীয় হওয়া শুরু করলো যে আমার আগামী প্রজন্ম যার মাধ্যমে আসবে তাকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। শেষমেশ আমরা দেখতে পেলাম যে রবীন্দ্রনাথ নানা মনস্তাত্ত্বিক জটিলতার সৃষ্টি করেও
দাম্পত্য সম্পর্কের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েও কুমুদিনীর মাধ্যমে অথবা বিপ্রদাসের মাধ্যমে শেষের দিকে জয় হলো সংসার ধর্মে। আর সেই সংসার ধর্ম সুন্দর করে সুনিপুণ করে যে আঁকড়ে রাখে সন্তানেরা, আগামী প্রজন্ম, সেটি আবার রবীন্দ্রনাথ দেখালেন যে মধুসূদন কুমুদিনী, মধুসূদন বিপ্রদাস, তাদের মধ্যে যত স্নায়বিক যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, বংশানুক্রমে চলে আসা যে যুদ্ধগুলো, সেগুলো সবকিছু ম্লান করে দিল কুমুদিনীর মাতৃত্ব। তার গর্ভবতী হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়েই উপন্যাস একটি সমাধানের দিকে রবীন্দ্রনাথ ঠেলে দিয়েছেন। হ্যাঁ, আমরা জানি সন্তান বা মাতৃত্ব সংসারের একটি বিশাল অংশ, কিন্তু এর চেয়েও রবীন্দ্রনাথ মনস্তাত্ত্বিক নানা দ্বন্দ্ব আলোচনা করেছেন। আজকে ক্লাসের সংক্ষেপে এটুকুই বলতে চাইলাম। আগামী ক্লাসে আমি এই উপন্যাসের আরো নানা দিক নিয়ে আলোচনা করব, নানা চরিত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়বে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।